ভাবুন, দেশে বিদ্যুৎ কেন্দ্র আছে, হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও আছে। এসব কেন্দ্র চালু রাখতে সরকার বছরের পর বছর ধরে টাকা দিয়েছে। বিদ্যুৎ না নিলেও টাকা দিয়েছে, বিদ্যুৎ কিনলেও টাকা দিয়েছে, জ্বালানি কিনতেও টাকা দিয়েছে। এরপরও একদিন দেখা গেল বিদ্যুৎ নেই। গত 10ই আগস্ট দেশে লোডশেডিং উঠেছে রেকর্ড ৩,৭৫৭ মেগাওয়াটে। তাহলে প্রশ্নটা খুব সহজ, ১.৫ দশকে এত টাকা খরচ করে আমরা পেলামটা কি? তবে গল্পটা কিন্তু শুধু আজকের লোডশেডিং বা ১.৫ দশকের খরচ নয়, এর শুরু আরও আগে। এক সময় খুঁটি ছিল, কিন্তু সেই খুঁটিতে দেওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ ছিল না। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময়ে গ্রামে বিদ্যুতের লাইন নেওয়ার জন্য বসানো হলো বিপুল সংখ্যক খুঁটি, কিন্তু উৎপাদন বাড়ল না সেই হারে। এ সময় আলোচিত হয়ে ওঠে খাম্বা কেলেঙ্কারি। 2007 সালে দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে বলা হয়, একটি সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব ও দরপত্রে কারসাজির মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে প্রায় 15 লাখ খুঁটি 1100 কোটি টাকায় বিক্রি করে। অনুসন্ধানটির হিসেব ছিল একই কাজে 400 কোটি টাকারও কমে করা সম্ভব ছিল, অর্থাৎ সম্ভাব্য অতিরিক্ত ব্যয় 700 কোটি টাকারও বেশি। এরপর সরকার বদল হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখলো লোডশেডিং কমাতে বিদ্যুৎ দরকার এখনই, বড় বিদ্যুৎ কেন্দ্র বানাতে সময় লাগবে। তাই কুইক সমাধানের নামে এলো কুইক রেন্টাল। কুইক রেন্টাল মানে বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দ্রুত বিদ্যুৎ কেন্দ্র বসানো, যাতে অল্প সময়েই বিদ্যুৎ পাওয়া যায়। পরিকল্পনাটি ছিল সাময়িক, শুরুতে কাজও হলো। IMF এর তথ্য অনুযায়ী 2009 সালে মোট উৎপাদনে রেন্টাল বিদ্যুতের অংশ ছিল প্রায় 6%। 2012 সালেই তা বেড়ে হলো 27%। লোডশেডিংও কমেছে, কিন্তু সমস্যা হলো সাময়িক ব্যবস্থা স্থায়ী হয়ে গেল। একটার পর একটা কেন্দ্রের মেয়াদ বাড়লো, নতুন বেসরকারি কেন্দ্র এলো, আর শুরু হলো রাষ্ট্রের খরচের নতুন এক অধ্যায়। কারণ এসব কেন্দ্রের বড় অংশই ছিল তেল ভিত্তিক। 2013 সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে গ্যাসে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ ছিল প্রায় 2 টাকা, কয়লায় সেটা 6 টাকা, আর তেল ভিত্তিক কেন্দ্রে সেটা 14 থেকে 20 টাকা। অর্থাৎ লোডশেডিং কমলো, কিন্তু বিদ্যুতের দাম অনেক বেড়ে গেল। এরপর এর সঙ্গে এলো ক্যাপাসিটি চার্জ। সহজ করে বললে, বিদ্যুৎ না কিনলেও দিতে হবে বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখার জন্য টাকা। ধরুন একটি কেন্দ্র 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সরকার কোনো বিদ্যুৎই নিল না। এরপর চুক্তি অনুযায়ী কেন্দ্রটিকে প্রস্তুত রাখার জন্য সরকারকে টাকা দিতেই হবে। 2023 সালে সংসদে দেওয়া তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2023 সালের জুন পর্যন্ত 82টি IPP ও 32টি রেন্টাল কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ ও ভাড়া বাবদ দেওয়া হয়েছে 1,04,926 কোটি 81 লক্ষ টাকা। 2024 সালের হোয়াইট পেপারের হিসেবে 2010-11 থেকে 2023-24 পর্যন্ত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি ও রেন্টাল পেমেন্ট দেওয়া হয়েছে প্রায় 1,15,000 কোটি টাকা। এর মধ্যে অন্তত 36,000 কোটি টাকা অতিরিক্ত ক্যাপাসিটি পেমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর গত 5 বছরে কেন্দ্রগুলোর গড় প্ল্যান্ট ফ্যাক্টরি ছিল মাত্র 42 থেকে 46%। অর্থাৎ সক্ষমতা ছিল, কিন্তু তার বড় অংশ ব্যবহারই হয়নি। তারপরও খরচ কিন্তু থামেনি। সিপিডির হিসাবে ক্যাপাসিটি পেমেন্ট 5,600 কোটি টাকা থেকে বেড়ে 28,000 কোটি টাকা হয়েছে। একই সময়ে বিদ্যুৎ খাতের সরকারি ভর্তুকি 3,550 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 32,000 কোটি টাকা। কিন্তু কেন? কারণ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতেও হয়েছে, অনেক সময় বেশি দামে কিনে তা কম দামে বিক্রি করতে হয়েছে। ফলে ঘাটতি মেটাতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে, আবার এই ভর্তুকির জন্য ঋণও নিতে হয়েছে। 2025 সালের জুনে বিদ্যুৎ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কাছে 56,600 কোটি টাকা ঋণকে ভর্তুকিতে রূপান্তরিত করার অনুরোধ করে। এর মধ্যে 43,160 কোটি মূল ঋণ এবং 13,439 কোটি টাকা সুদ। মানে রাষ্ট্রের উপর চাপটা ছিল এক জায়গায় নয়। কেন্দ্র প্রস্তুত রাখতে টাকা, বিদ্যুৎ কিনতে টাকা, ঘাটতি মেটাতেও টাকা। জ্বালানির ক্ষেত্রেই এই একই গল্প। IMF এর 2013 সালের প্রতিবেদনে বলা হয়, ডিজেল ও ফার্নেস অয়েল চালিত রেন্টাল কেন্দ্রের উপর নির্ভরতা বাড়ায় জ্বালানি আমদানি ও ভর্তুকির চাপও বেড়েছিল। বিশ্বব্যাংক 2014 সালে কুইক রেন্টাল ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার উল্টো কেন্দ্র বাড়াতেই থাকলো। 2015 সালে বিশ্বব্যাংকের নথিতে দেখা যায়, তখন প্রায় 2,400 মেগাওয়াট রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্র চালু ছিল। বেশিরভাগই 3 থেকে 5 বছরের চুক্তিতে ব্যয়বহুল তরল জ্বালানিতে চলত। আর তখনও গ্যাসের ঘাটতি ছিল।
দেশে গ্যাস উৎপাদন ছিল প্রায় 2500 মিলিয়ন ঘনফুট, চাহিদার তুলনায় ঘাটতি প্রায় 600 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ সমস্যা তখনও একই, বিদ্যুৎ কেন্দ্র বেড়েছে কিন্তু ভাবা হয়নি এর জ্বালানি আসবে কোথা থেকে। দেশে যখন বিদ্যুৎ কেন্দ্র বাড়লো ঠিক তখনই আবার ভারত থেকে বিদ্যুৎ আমদানিও বাড়ানো হলো। এলো আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্র। বাংলাদেশে সরবরাহের সক্ষমতা 1496 মেগাওয়াট। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে আদানিকে বিদ্যুতের বিল হিসেবে দেয়া হয়েছে প্রায় 1193 কোটি টাকা। সেই বিদ্যুতের গড় দাম ছিল প্রায় 14 টাকা 86 পয়সা পার ইউনিট। অথচ ভারত থেকে অন্য 3 উৎসের বিদ্যুতের সম্মিলিত গড় দাম ছিল প্রায় 9 টাকা 33 পয়সা। অর্থাৎ দেশে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরেও বিদেশ থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে, তাও বেশি দামে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে। তবে এই 2026-এর ধাক্কাই কিন্তু প্রথম নয়। জ্বালানির ধাক্কা টের পাওয়া গিয়েছিল 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। তখন জ্বালানির দাম বাড়লো, আমদানি বিল বাড়লো, ডলারের চাপ বাড়লো, রিজার্ভ কমলো, টাকার দাম পড়লো, মূল্যস্ফীতি সেই যে বাড়লো আর কমলো না। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন সে সময়ের কথা মনে করিয়ে দিয়ে আমাকে বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন শুরু হয়েছিল তখন তার বড় ধরনের প্রভাব পড়েছিল আমাদের অর্থনীতিতে। সংকট মোকাবিলায় বেশি দামে জ্বালানি আমদানি করতে হয়েছিল, যার ফলে রিজার্ভে বড় ধরনের টান পড়েছিল। সে সময় থেকেই বাড়তে শুরু করে মূল্যস্ফীতি, যা এখন পর্যন্ত কমানো যায়নি। আর সেই সংকট সামলাতেই শেষ পর্যন্ত IMF এর কাছে যেতে হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারকে। এখন 2026, আবারও সামনে সেই একই দুর্বলতা। সিপিডির হিসেবে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 42.15% গ্যাস ভিত্তিক। এসব কেন্দ্রের সক্ষমতা 12,472 মেগাওয়াট। কিন্তু 11ই আগস্ট রেকর্ড লোডশেডিংয়ের পরদিন গ্যাস ভিত্তিক এসব কেন্দ্র পেয়েছে মাত্র 29% গ্যাস। অর্থাৎ প্রয়োজনের 71% গ্যাসই পাওয়া যায়নি। তাহলে হঠাৎ এই সংকট কেন? আসলে গ্যাসের সমস্যা হঠাৎ তৈরি হয়নি। দেশে প্রতিদিন গ্যাসের যে চাহিদা তা প্রায় 380 কোটি ঘনফুট, কিন্তু স্বাভাবিক সময়েও সরবরাহ থাকে মাত্র 265 কোটি ঘনফুট। অর্থাৎ ঘাটতি প্রায় 115 কোটি ঘনফুট। এরই মধ্যে সংকট গত কয়েক সপ্তাহে জটিল আকার নেয় মহেশখালীর 2টি LNG টার্মিনালই সমস্যা ও গ্যাস সংকট তৈরি হয়। তখন হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ায় পুরো দেশ চাপে পড়ে যায়। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, আওয়ামী লীগ সরকারের 15 বছরে নতুন নতুন দেশীয় গ্যাস কূপ খননে কোনো মনোযোগ দেওয়া হয়নি। উল্টো আগের কূপগুলোর উৎপাদনও এই সময়ের মধ্যে কমে এসেছে। ফলে আজকের বাস্তবতা খুবই অদ্ভুত। বিদ্যুৎ কেন্দ্র আছে, সক্ষমতাও আছে, কিন্তু জ্বালানি নেই। মধ্যপ্রাচ্য সংকটে সেই জ্বালানি আনতে বা LNG আমদানিতে করতে হচ্ছে বড় অঙ্কের অর্থ খরচ। সিপিডির হিসেবে 2025-26 অর্থ বছরে LNG আমদানিতে সরকারের ভর্তুকির বোঝা দাঁড়িয়েছে প্রায় 16,600 কোটি টাকা। অথচ বাজেট বরাদ্দ ছিল মাত্র 6,000 কোটি টাকা। অর্থাৎ 1.5 দশক আগে লোডশেডিং ঠেকাতে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তার হিসেবটা দাঁড়াচ্ছে অনেকটা এমন: খুঁটি বানাতে খরচ, বিদ্যুৎ কেন্দ্র বানাতে খরচ, কেন্দ্র বসিয়ে রাখতে খরচ, বিদ্যুৎ কিনতে খরচ, জ্বালানি কিনতে খরচ, ভর্তুকি দিতে খরচ, তারপরও ফলাফল রেকর্ড লোডশেডিং। সম্প্রতি সিপিডির আয়োজিত সংলাপে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তাৎক্ষণিক সংকট সামলানোর পাশাপাশি সরকার বড় ধরনের অবকাঠামো পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে নতুন FSRU, গ্যাস অবকাঠামো, সৌর বিদ্যুৎ ও সঞ্চালন ব্যবস্থার বড় পরিকল্পনা। তাই সহসাই যে সমস্যার সমাধান হচ্ছে না তা সাফ জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 16ই আগস্ট ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের অনুষ্ঠানে তিনি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে কাটছে না। সমাধানে অন্তত 2 বছর সময় লাগতে পারে। হতাশ হয়ে যাচ্ছেন? তবে এর মধ্যে আশার আলো হয়ে আছে রূপপুর। তবে সেটার জন্য 2027 সালের শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আগের অভিজ্ঞতা থেকে এবারের প্রশ্ন শুধু কত মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ হলো সেটি নয়,
পরীক্ষা হবে গত ১.৫ দশকের মতো আবারও কি বিপুল টাকা খরচ করে সাময়িক সক্ষমতাই তৈরি করা হবে, নাকি এবার নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন লাইন ও অর্থনীতিকে একসঙ্গে বিবেচনা করে এমন একটি ব্যবস্থা করা হবে যেখানে কেন্দ্র থাকবে, জ্বালানিও থাকবে এবং সেই বিদ্যুৎ মানুষের ঘর এবং শিল্প কারখানায়ও পৌঁছে যাবে।